লাইভটি দেখার জন্য। আমরা এখন যে জায়গায় আছি, সিলেটের একজন খুবই জনপ্রিয় মুখ এবং শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে যিনি দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছেন, আপনারা অনেকে হয়তো ইতিমধ্যে চিন্তা। আমরা আজকে কথা বলবো ওনার সাথে। আমরা তার আগে ওনার পরিচয়টা আপনাদের কাছে। সৈয়দ নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, চকিদিঘি, শাহপরান রহমতুল্লাহি আলাহি পি কেট একাডেমি শাহপরান এবং দারুসালাম মাদ্রাসার কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব হুমায়ুন আহমেদ মাসুক ভাইয়ের সাথে আমরা 2020 সালের শুরু থেকেই, করোনা মহামারীর শুরু থেকেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। আমরা আজকে শুরু করছি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে গুণীজনদের বক্তব্য। শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে জাতির মেরুদণ্ড। একটি দেশ যত শিক্ষার হার বেশি থাকে ততই কিন্তু একটি দেশ উন্নত থাকে। তো আমরা সেই বিষয়ে কথা বলবো। দীর্ঘদিন থেকে প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে। যারা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করছেন, যারা দায়িত্বে আছেন, তাদের আসলে কি বক্তব্য এখান থেকে আমরা তুলে দিতে চাই। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সিলেটের ম্যাগাজিন টিভির পক্ষ থেকেই আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। যেহেতু আপনি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে দীর্ঘ প্রায় 25 বছর যাবৎ জড়িত আছেন এবং দুটি স্কুল, একটি মাদ্রাসার দায়িত্ব পালন করছেন, এই যে শিক্ষার হার বর্তমানে যেভাবে পিছিয়ে যাচ্ছে, স্কুল থেকে শুরু করে কলেজ পর্যন্ত, এ বিষয়ে আসলে আপনাদের কি বক্তব্য রয়েছে আমরা একটু জানতে চাই আপনাদের কাছ থেকে। যে শিক্ষাকে যাতে নষ্ট করা না হয়, শিক্ষাকে কাজে লাগানো যায়, আমাদের নতুন প্রজন্ম যারা আছেন তারা যাতে শিক্ষার আলো থেকে সরে না যায়, সেই দিক থেকে কি আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে কিনা, যেহেতু আপনারা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন? ধন্যবাদ। প্রথমেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে এবং সিলেটের যত শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত যারা শিক্ষক শিক্ষয়িত্রী রয়েছেন, যারা ছাত্রছাত্রী রয়েছেন, ছাত্রছাত্রীদের অভিভাবকবৃন্দ রয়েছেন, সকলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনারা সবার সাথে শেয়ার করতে যাচ্ছেন, জাতির সামনে তুলে ধরছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমার জানা মতো এর আগেও ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে এই করোনা মহামারীকালীন সময়ে আমাদের বক্তব্য নেওয়া হয়েছে, কিন্তু এই বিষয়গুলো নিয়ে কখনো কোনো টিভি চ্যানেল অথবা কোনো পত্রিকা আমাদেরকে প্রশ্ন করেনি এবং আমাদের কোনো সাক্ষাৎকারও গ্রহণ করেনি। এর জন্য আবার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলকে। তো প্রথমেই কোভিড মহামারীর সংকটকালীন সময়ে আপনারা সবাই জানেন, একটু আগে আপনার বক্তব্যে আপনি বলেছেন যে শিক্ষা ব্যবস্থা অত্যন্ত নাজুক, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। এখানে দুটি বিষয় জড়িত। আপনারা সবাই জানেন, একটা দেশ এবং জাতিকে উন্নত করতে হলে শিক্ষার বিকল্প নেই। শিক্ষাই জাতির মেরুদণ্ড। এবং একটা দেশ ও জাতিকে ধ্বংস করতে হলে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হলে অটোমেটিকলি দেশ ও জাতি ধ্বংস হয়ে যায়। এখানে দুটি অধ্যায় রয়েছে। এক হচ্ছে শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ যারা শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করে থাকেন, আমাদের জাতির ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ কর্ণধার। আরেকটি হচ্ছে শিক্ষক মণ্ডলী। বিশেষ করে আপনারা জানেন, সারা বাংলাদেশেই প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান থেকে লক্ষ লক্ষ শিক্ষার্থীকে শিক্ষা দেওয়া হচ্ছে এবং ওরা জাতীয়ভাবে মেধার স্থান রাখছে। যদি প্রাইভেট প্রতিষ্ঠানগুলো না থাকতো তাহলে হয়তোবা অনেক শিক্ষার্থীরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হতো
ঝরে পড়তো শিক্ষা থেকে। এই হচ্ছে শিক্ষার্থীদের ব্যাপার। আরেকটি ব্যাপার হচ্ছে এই শিক্ষার্থীদের যারা নিরলস পরিশ্রম করে, দিন রাত পরিশ্রম করে ওনাদের মেধা মননশীলতাকে কাজে লাগিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করে দিচ্ছেন, তাদের অবস্থা অত্যন্ত করুণ অবস্থা। অর্থাৎ যারা শিক্ষক মন্ডলী রয়েছে। পাশাপাশি আপনাদেরকে বলে রাখি, আমাদের কওমি মাদ্রাসাগুলোরও বেহাল অবস্থা। প্রতিটা কওমি মাদ্রাসার অনেক শিক্ষক রয়েছেন এই কোভিড-19 দরুন। আপনাদেরকে একটি কথা বলে রাখি, এই কওমি মাদ্রাসাগুলা সবসময় পরিচালিত হয় কিন্তু আপনার আমার সাহায্য সহযোগিতায়। বিশেষ করে সিলেটের ক্ষেত্রে আমি দেখেছি আমাদের প্রবাসী ভাই বোনেরা যেভাবে নিরলসভাবে ওনাদের কষ্টের অর্জিত, পরিশ্রমের অর্জিত টাকা থেকে ওনারা দান দক্ষিণা করে থাকেন। এই মাদ্রাসাগুলা সবার কষ্টের টাকায় চলে। কোভিড-19 মহামারী আসার পর থেকে আপনারা দেখেছেন বাংলাদেশে এই কোভিড-19 মহামারীর প্রভাব বিস্তার করার আগেই যে সমস্ত কান্ট্রিগুলোর সাথে আমাদের নারীর সম্পর্ক, বিশেষ করে লন্ডন, মধ্যপ্রাচ্য, আমেরিকা, কানাডা, এই সমস্ত উন্নত কান্ট্রিগুলোকে লন্ডভন্ড করে দিয়েছে, তছনছ করে দিয়েছে। অর্থাৎ ওইখানেও আমাদের যারা ভাই বোনরা রয়েছেন, আমাদের আত্মীয় স্বজনরা রয়েছেন, আমাদের পরিচিত জনরা রয়েছেন যারা বাংলাদেশের নাগরিক, ওনাদের অবস্থা তো অত্যন্ত নাজুক এবং আর্থিক অবস্থা তো অত্যন্ত খারাপ। আমার জানা মতে আমার পরিচিত অনেকে এই মুহূর্ত পর্যন্ত অসুস্থ রয়েছেন এবং অনেক কষ্টে দিন যাপন করছেন। দেশের অবস্থা দেখেন, দেশে বেশিরভাগ ক্ষেত্রেই আপনার আমার সহযোগিতা, বিশেষ করে আমাদের ব্যবসায়ী ভাইয়েরা যারা রয়েছেন, এদের নিরলস প্রচেষ্টাই এই কওমি মাদ্রাসাগুলা পরিচালিত হয়। এই কওমি মাদ্রাসাগুলার অবস্থাও আজকে অত্যন্ত নাজুক। শিক্ষা ব্যবস্থাও নাজুক বন্ধ থাকার দরুন, পাশাপাশি যারা এই কওমি শিক্ষা ব্যবস্থায় জড়িত, অর্থাৎ যারা কওমি শিক্ষক রয়েছেন, ওনাদের অবস্থা আরো নাজুক। অর্থাৎ আর্থিক অবস্থা খুবই খারাপ। আপনারা সবাই জানেন কওমি মাদ্রাসার যারা শিক্ষকরা রয়েছেন স্বভাবতই অতি সাধারণ ঘরের মানুষ ওনারা। তো যাই হোক, পাশাপাশি ঠিক প্রাইভেট স্কুলগুলোর সাথে যারা যে সমস্ত শিক্ষক শিক্ষয়িত্রী রয়েছেন ওনাদের আর্থিক অবস্থা খুব করুণ। আমার দুটি প্রতিষ্ঠান রয়েছে, আমি জানি এর অবস্থা কি, অত্যন্ত কষ্টে দিন যাপন করছে। এই শ্রেণীগুলা অর্থাৎ শিক্ষা পেশায় যারা নিয়োজিত, আপনারা সবাই জানেন যে ওনাদের এমন অবস্থা, বুক ফাটে তো মুখ ফুটে না, এই অবস্থা। অর্থাৎ এক সপ্তাহ উপোস থাকলেও ওনারা কারো কাছে হাত পাতবেন না, মুখ ফুটে কিছু বলবেন না। অতএব এই শিক্ষকতার মতো মহান পেশায় যারা জড়িত রয়েছেন, আমি দেশের সরকার, দেশের ভিন্ন ভিন্ন সংস্থার প্রতি অনুরোধ করব, আপনারা অতি শীঘ্রই তালিকা তৈরি করে, এলাকা ভিত্তিক তালিকা তৈরি করে, অথবা জেলা, উপজেলা, থানা ভিত্তিক তালিকা তৈরি করে এই সমস্ত মহান পেশায় যারা জড়িত, প্লিজ এদের প্রতি সহানুভূতির হাত আপনারা বাড়িয়ে দেন। কারণ এই সমাজটা যদি আমাদের মধ্যে বেঁচে না থাকে, বা এই সমাজ থেকে যদি, অর্থাৎ মহান শিক্ষা পেশায় যদি উনারা নিরুৎসাহিত হন, তাহলে আপনি ভবিষ্যৎ শিক্ষিত জাতি কোথা থেকে পাবেন? অতএব প্রথমেই দ্রুত কার্যকর ভূমিকা উনাদের প্রতি নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি এখন আসি আমাদের শিক্ষার্থীদের বেলায়। সবাই জানেন ক্যাম্পাসগুলো বন্ধ। আমরা আমার দুটি প্রতিষ্ঠান সহ অন্যান্য প্রতিষ্ঠানেও আমি দেখেছি আমরা যথাসম্ভব শিক্ষার্থীদের, অর্থাৎ লেখাপড়ামুখী
বইমুখী করার চেষ্টা করে যাচ্ছি। এটা করে যাচ্ছি আমরা অনলাইন ভিত্তিক ক্লাসগুলো নিয়ে, অনলাইন ভিত্তিক পরীক্ষাগুলো নিয়ে, হোয়াটসঅ্যাপ সহ ভিন্ন ভিন্ন মাধ্যমে আমরা এই শিক্ষা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। তো আপনারা সবাই জানেন ফিজিক্যালি একটা বিষয় আছে, অর্থাৎ একটা শিক্ষার্থী যখন ক্যাম্পাসে আসা যাওয়া করে, ওর মন মানসিকতা থেকে শুরু করে সবকিছু তার উন্নত থাকে, সবকিছু তার অত্যন্ত স্বতঃস্ফূর্ততা থাকে। এখানে আমরা অনেক পিছিয়ে পড়েছি। এটার বিষয়ে যদি প্রথম থেকেই সরকারের দ্বারা যারা দায়িত্বে রয়েছেন, বিশেষ করে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের যে দায়িত্বে রয়েছেন, শিক্ষা অধিদপ্তর রয়েছে, শিক্ষা বোর্ড রয়েছে, শিক্ষামন্ত্রী রয়েছেন, প্রথম থেকে যদি ভালোভাবে আরো পরিপক্ক পরিষ্কার চিন্তা ভাবনা থাকতো যে কোভিড-19 দীর্ঘকালীন যদি আমাদের দেশে চলমান থাকে এই মহামারী, তাহলে কি করা যায়, এই বিষয়টা মাথায় রেখে যদি ওনারা ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত নিতেন, তাহলে আমার মনে হয় আরো ভালো হতো। আপনারা একটা বিষয় মাথায় রাখবেন সবাই, যে আজকে এই 2 বছরে যে শিক্ষার্থীর বিরাট একটা অংশ ঝরে পড়েছে বা শিক্ষা থেকে ওরা অন্যমুখী হয়ে গেছে, এটার প্রভাব কিন্তু আপনি এখন বুঝবেন না। এটার প্রভাব পড়বে আরো 5 বছর পরে, আরো 10 বছর পরে। আমরা দেখতে পাবো আমাদের বিভিন্ন সেক্টরে মেধাবীরা নাই। আজকে আমি যেই সরকার থাকুক না কেন, আপনার তো দেশ চালাতে হবে মেধাবীদের দিয়ে, দেশ চালাতে শিক্ষিত প্রজন্মের প্রয়োজন। আজকে আপনি মন্ত্রণালয়ে বলেন, বিভিন্ন অফিস আদালত বলেন, সর্বক্ষেত্রেই আমাদের শিক্ষিত মানুষের প্রয়োজন। এই বিষয়টা এত নাজুক পর্যায়ে চলে গিয়েছে, এই দেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে, একজন অভিভাবক হিসেবে, আমারও তো বাচ্চারা রয়েছে, অভিভাবক হিসেবে আমরা খুবই শঙ্কিত, খুবই চিন্তিত। এখনো সময় রয়েছে শিক্ষার বিষয়ে, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক মন্ডলী, শিক্ষক যারা শিক্ষার্থী রয়েছেন, ওদের বিষয়ে দ্রুত কার্যকর বাস্তবমুখী যদি পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আমরা অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়ে যাব। দেশ এবং জাতি অনেক পিছিয়ে পড়বে এই বিষয়টা যদি কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়া হয়। আমরা আপনার কাছ থেকে জানতে চাই, বিশ্বের উন্নত মানের দেশ যেগুলো আছে সেগুলো যে তারা অনলাইন ভিত্তিক ক্লাসগুলো করছেন এবং তাদের ছাত্ররা কিন্তু স্বাভাবিক আছেন, কিন্তু আমাদের দেশে আসলে অনলাইন চাইলেও করা যায় না। অনেক গরিব অসহায় পরিবার আছে, ভালো একটি মোবাইল নেই। আপনি বলেছেন যে আপনারা চেষ্টা করছেন তাদেরকে বিভিন্নভাবে বোঝানোর, পড়ানোর বা ঘর থেকে তাদেরকে কিভাবে ক্লাস করানো যায়। আমরা আপনার কাছ থেকে জানতে চাই, যদি বাংলাদেশের শিক্ষা বোর্ড যেগুলো আছে, প্রত্যেকটি জেলায় জেলায় যে শিক্ষা বোর্ডগুলো আছে, শিক্ষা বোর্ড এবং কিছু শিক্ষকদের নিয়ে যদি একটি মন্ত্রী সভা বা এরকম একটি কোনো ধরনের চিন্তা ভাবনা করে সবাই বসে একটি আলোচনা করা যেত, যে আসলে বাড়িঘরে যদি ছাত্ররা থাকে তাদের কিভাবে শিক্ষা দেওয়া যায় যাতে তাদের মাথা বা ব্রেনটা অন্যমুখী না হয়, শিক্ষামুখী থাকে। আমরা দেখেছি গ্রামগঞ্জে অনেক বাচ্চারা এখন পিছনের পড়াগুলো ভুলে যাচ্ছে, এবং আমরা প্রায় আত্মীয় স্বজনের বাড়িতে যাই, আমাদের বাড়িতেও বাচ্চারা রয়েছে। অনেক সময় যে সেই স্কুলে যেত তার একটা নেশা ছিল যে আমি সকালে উঠবো, স্কুলে যাব, স্কুল থেকে এসে কিছু সময় রেস্ট নেব, রুটিন ওয়ার্ক ছিল, কিন্তু সেটা তো এখন হচ্ছে না। তো সেইটা আরো দ্রুত কোনো চিন্তা ভাবনা করা যায় কিনা, যেহেতু ভ্যাকসিনের আওতায় আসছে বাংলাদেশ, সেটা কতদিন লাগবে সেটা এখনো বলা যাচ্ছে না, যে ভ্যাকসিনের আওতায় কতদিনে বাংলাদেশকে আনতে পারবে। আপনার এ ধরনের কোনো চিন্তা আছে কিনা যে মন্ত্রী পরিষদ বসে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় কিনা স্কুল, এবং আপনি বলেছেন শিক্ষক যারা আছেন, এটা বাস্তব, অনেক শিক্ষকদেরকে বেতন দিতে পারছেন না। যেমন আপনার 2টি প্রতিষ্ঠান আছে, আপনি একটি মাদ্রাসার সাথে, দারুসালাম মাদ্রাসা সিলেটের সুনামধন্য একটি মাদ্রাসার সাথে জড়িত আছেন, আপনি এটা প্রত্যক্ষ সাক্ষী, আপনি বুঝতে পারছেন। তো এই যে শিক্ষকের যে আর্থিক সমস্যাটা, তাদের পরিবার পরিজন নিয়ে থাকাটা, এবং আমাদের যে শিক্ষার হারটা কমে যাচ্ছে, ধ্বংসের দিকে যাচ্ছে, এই বিষয় নিয়ে আপনার বক্তব্যটা আমরা জানতে চাই।
ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই যে বিষয়গুলো আপনি বলেছিলেন এই বিষয়টা আমি আমার পক্ষ থেকে বা আমাদের অর্থাৎ প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে, শিক্ষক মন্ডলীর পক্ষ থেকে, শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষ থেকে, আমিও একজন অভিভাবক, বলার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। আপনি যেটা বলছেন, হ্যাঁ, প্রথমেই আপনার একটা প্রশ্নের মধ্যে কিন্তু আপনি উত্তর দিয়ে দিয়েছেন যে এই যে অনলাইন ভিত্তিক ব্যবস্থা, এটা আসলে আমরা চেষ্টা করেছি, কিন্তু একটা জিনিস আপনি দেখেন, এই দেশে কত কিছুই না হচ্ছে। এই দেশ থেকে বিশেষ করে যারা নেটওয়ার্কিং ব্যবসা করেন, আমাদের গ্রামীণ রয়েছে বা ভিন্ন ভিন্ন সংস্থা রয়েছে, গ্রামীণ ফোন সহ, রবি, এয়ারটেল, সরকার প্রথমেই সিদ্ধান্ত নিতে পারতো যে আপনারা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনারা ওই যে ফ্রি এমবি গুলা উনাদেরকে দেন। আপনারা জানেন এটা আমাদের দেশে এখনো হয় নাই, ফ্রি করে দেওয়া হয়নি। যদি হইতো তাহলে আমরা আরো আগে যেতে পারতাম। আরেকটা বিষয় আপনি বলেছেন যে আমাদের আর্থিক অবস্থার কথা, এটা ঠিক। সব পরিবারে তো আপনি অ্যান্ড্রয়েড ফোন পাচ্ছেন না। আবার অ্যান্ড্রয়েড ফোন যদি থাকে, বাচ্চারা, বিশেষ করে আজকালকার বাচ্চারা এত ট্রেন, সব মা বাবা কিন্তু বুঝবে না ও সত্যি এই ফোনটাকে নিয়ে ক্লাস করছে না গেম খেলছে বা অন্য কোনো বিষয়ে জড়িত হয়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন ফোন যুগের উপহার, উন্নত সারা বিশ্বের পাশাপাশি আমাদের দেশেও চলে আসছে, আমাদের দেশেও ডিজিটাইজেশন হয়েছে, কিন্তু এর ভালো প্রভাব রয়েছে, আবার খারাপ প্রভাবও রয়েছে। এই সার্বিক যে বিষয়গুলা, এক হচ্ছে আমাদের আর্থিক অবস্থা, আমাদের পরিবারগুলার, আমাদের দেশের মানুষের, দ্বিতীয় হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের, তৃতীয় হচ্ছে যে এই যে মোবাইল যে বান্ডেল গুলা আছে, অর্থাৎ যে এমবি গুলা রয়েছে অনলাইন ভিত্তিক আমরা ক্লাস নিতে গিয়ে, এটা হয়তো বা আমরা চালিয়ে যেতে আমরা কষ্ট করে আমাদের প্রতিষ্ঠান থেকে, কিন্তু যিনি এটা ব্যবহার করবেন, অর্থাৎ একটা বাচ্চা যখন আমাদের এই ক্লাসে যুক্ত হবে তারও তো এমবির প্রয়োজন রয়েছে। এই বিষয়গুলো কিন্তু উপযুক্ত বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে প্রথম থেকেই কোনো চিন্তা ভাবনা করা হয় নাই, বা ওই মোবাইল কোম্পানিগুলোকে একটা অনুরোধ জানানো হয় নাই যে আপনারা মানবিক কারণে আপনারা চাই। দুটি বা তিনটি টিম যে প্রত্যেকটি স্কুল তার করলেন, এখানে স্বাস্থ্যবিধি মানছেন কিনা, যথেষ্ট পরিমাণ স্যানিটারি আছে কিনা, হাত ধোয়ার সুযোগ আছে কিনা, সেটা তো আরো বেটার হতো, আরো বেটার হতো। সেই চিন্তা ভাবনা করলে কি আপনি লকডাউন অরিজিনালি গভর্নমেন্ট করুক, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে বলি যে গভর্নমেন্ট নির্দেশনা দিবে, কিছু নির্দেশনা আছে যে গভর্নমেন্ট এখানে গভর্নমেন্টের আদেশ। এই যে লকডাউনের বিষয়টা, এর আগে যে লকডাউন সবার সমস্যা হচ্ছে এই দুটি প্রতিষ্ঠানের পরিচালনা আহমেদ মাসুকারির সাথে এখান থেকে আমরা উপস্থাপন করব। আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন। আপনারা আসলে শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা যদি বেঁচে না থাকে তাহলে দেশ বেঁচে থাকবে না। একটি দেশকে উন্নত করতে হলে শিক্ষার ভূমিকা আসলে অতুলনীয়, এবং শিক্ষাকে বাঁচানো আমাদের সকলের দায়িত্ব। এখান থেকে অনেক কথা বেরিয়ে এসেছে, যদি মন্ত্রী পরিষদে বা শিক্ষা বোর্ডের দায়িত্বে যারা আছেন সবাই মিলে যদি একত্রিত হয়ে একটি আলোচনা বা একটি সভা, দেশ এবং জাতিকে বাঁচানোর জন্য তাদের ভূমিকা হয়তো রাখতে পারতেন। তারা যারা স্টুডেন্ট আছেন বা যারা শিক্ষক আছেন তাদেরকে ফ্রি এমবি বিতরণ করা, আমরা প্রথম থেকে শুনেছিলাম যে তাদের ফ্রি এমবি দেওয়া হবে, কিন্তু পরবর্তী সেটা কার্যকর হয়নি। তো আমাদের শিক্ষাকে যদি আমরা এভাবে অবহেলায় ফেলে দিই, দেখেন সরকার কিন্তু প্রত্যেকটি বিষয় নিয়ে চিন্তা করছেন। আজকে দেখেন গার্মেন্টস কলকারখানাগুলো কিন্তু সঠিক এই দেশ পরিচালনা করতে